ভাই ভার্সিটিতে আর থাকা যাচ্ছে না। ভার্সিটিতে এখন মদের আড্ডা জোয়ার আড্ডা বসে গেছে। সবাই দেখো না দেখার ভান করে চলছে। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না, কারণ এটা রয়েছে সাদ্দাম। মনে তো হচ্ছে আমাকে সে ভার্সিটিতে যাওয়া লাগবে। ভার্সিটির শিক্ষকগুলোকে আগে ঠিক করতে হবে, আর শিক্ষক ঠিক হলেই ছাত্রছাত্রী এমনিতেই সোজা হয়ে যাবে। ভাই একের পর এক মেয়েদেরকে দর্শন করা হচ্ছে ভার্সিটিতে দিনে দুপুরে। এখন আর ভয়ে কোনো মেয়ে ভার্সিটিতে যেতে চাইছে না। আর যারা যায় তারা অনেক বড়লোক বাবার মেয়ে, তাদেরকে ওরা কোনো কিছু করতে পারে না। সেটা আমি খুব ভালো করে জানি বাবা। টাকা পয়সা থাকলে কোনো ছেলে কাছে আসা সাহস পায় না। এটা সকল মেয়েদের ক্ষেত্রেই, কিন্তু ভার্সিটিতে তো আর সবাই টাকা পয়সা ফুটানি করতে পারে না। কেউ কেউ আবার অনেক দরিদ্র ফ্যামিলির মেয়েরা এসে সেখানে পড়াশোনা করে। তাহলে কি ভাই আপনি কি কালকে ভার্সিটিতে যাবেন? আর ভাই ভার্সিটিতে যদি আপনি শিক্ষক হিসাবে প্রবেশ করেন, তাহলে আপনারও অনেকটা ভালো লাগবে, কারণ আপনি পড়াশোনা শেষ করেছেন, আপনার ইচ্ছে ছিল শিক্ষকতা করা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি মনে মনে ভাবছিলাম যে আমি শিক্ষক হিসেবে ভার্সিটিতে পোস্ট করব। ঠিক আছে, তুই এখন যা, আর আমি দেখি কথা বলে কালকে ভার্সিটিতে যাব নতুন রূপে। তারপর রাফি আমার সামনে থেকে চলে গেল। রাফি চলে যাওয়ার পরে আমি ফোনটা বের করে একজনকে কল দিলাম। এটা হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমার কলটা ধরার পরে আমাকে বলতে লাগলো, আজকে মনে হয় সূর্য অন্য দিক দিয়ে উঠেছে, কারণ ড্রাগন মাফিয়াকে সে নিজে আমার কল করেছে। তো স্যার, আমাকে কোনো কিছু প্রয়োজন? আপনার বলুন, কি করতে পারি আপনার জন্য? প্রিন্সিপাল স্যার, আপনি তো সবকিছু দেখে না দেখার ভান করে চুপ করে থাকেন। বুঝতে পারলাম না তো, শেষ পর্যন্ত আমাকে কিন্তু আসতে হলো। আপনি কি বলছেন? আমি আসলে বুঝতে পারছি না স্যার। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। প্লিজ স্যার, একটু বলেন, আমি চেষ্টা করব সবগুলো শুধরে নেওয়ার জন্য। আপনার ভার্সিটির বিরুদ্ধে অনেক তথ্য আজকে পেলাম। আমি কালকে ভার্সিটিতে আসব কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে। আপনি সবকিছুর ব্যবস্থা করুন। জি স্যার, আপনি যেখানে আসবেন সেখানে আমারও তখনও কিছু বলার থাকতে পারে না। আপনার ভার্সিটি আপনি নিজে এটা ডোনেশন দিয়ে ভার্সিটিটা দাঁড় করে রেখেছেন, আর আপনার কথা কি করে ফেলে দিতে পারি? আপনি যখন ইচ্ছা আসবেন। আমি এই কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে ভাবতে লাগলাম, হয়তো এমন কোনো ছেলেপেলে আছে যারা ভার্সিটির মধ্যে এমন তাণ্ডব করে বেড়াচ্ছে, এর পিছনে কারো হাত নেই। যদি কারো হাত থাকতো অবশ্যই আমি জানতে পারতাম। এটা আমার ভার্সিটি, আমার ভার্সিটি এরকম কেউ করবে এটা সত্যি মেনে নেওয়া যায় না। সবাই জানে ড্রাগন মাফিয়া কিং আমি। ভার্সিটিতে ডোনেশন দিয়ে থাকি প্রতি মাসে, কিন্তু আজ পর্যন্ত ড্রাগন মাফিয়া কিংকে কেউ দেখতে পারেনি। সবাই শুধু ড্রাগন মাফিয়া কিং এর নাম শুনেছে। সবকিছু ভাবছিলাম, তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে অনেক ভদ্রভাবে ভার্সিটিতে পোস্ট করতে হবে। এত বড় বড় চুল, এত বড় বড় দাড়ি থাকলে শিক্ষকের মতো দেখা যাবে না। আমি বড় একটা সেলুনে এসে নিজেকে একটু পরিবর্তন করলাম, আর নিজেকে পরিবর্তন করে এমনভাবে সময়টা পার করে দিলাম। পরদিন সকালবেলা রেডি হয়ে গাড়িতে করে ভার্সিটিতে যাচ্ছি। রাফি আমার ড্রাইভার হিসেবে এসেছে, তাকে আনার অন্য একটা কারণ আছে আমার। আমি ভার্সিটির ভিতরে পোস্ট করলাম। সকলে এত দামি গাড়ি দেখে অবাক চোখে তাকালো, কারণ এরকম মার্সিডিজ গাড়ি তেমন একটা কারো কাছে নেই। এর চেয়ে দামি গাড়ি আমার কাছে আছে। এত দামি গাড়ি আনলে সবাই আমাকে একটু সন্দেহ করবে। যেটা মানানসই সেটাই আমি এনেছি। ভার্সিটিতে পোস্ট করার পরে গাড়িটা রাফি পার্ক করলো, আর পার্ক করার পরে আমি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে সকল ছাত্রছাত্রীরা এসে আমাকে ঘিরে ধরলো। তারপর আমি বললাম, এভাবে ঘিরে ধরার কোনো প্রয়োজন নেই। হয়তো প্রিন্সিপাল স্যার তোমাদেরকে বলে দিয়েছে আমি তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নতুন শিক্ষক। যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসো সবাই ক্লাসে যাও, আমি একটু পরে ক্লাসে আসব। এই কথা বলে আমি সোজা অফিস রুমে চলে আসলাম। আমি অফিস রুমে আসার পরে দেখলাম প্রিন্সিপাল স্যার ফোনে কথা বলছিল। আমাকে দেখে প্রিন্সিপাল কল কেটে দিল। কল কেটে দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমি তখন প্রিন্সিপালকে বসতে বললাম। বসার পরে আমি নিজে বসলাম। বসে আমি প্রিন্সিপালকে বলতে লাগলাম, প্রিন্সিপাল স্যার, আপনি আমাকে এখন থেকে নাম ধরে ডাকবেন। আমি চাই না আমার আসল পরিচয়টা এখানে কেউ জানতে পারুক। আমি এই ভার্সিটির সমাধান করতে এসেছি, তাছাড়া আমার কাছে যেন ছেলেমেয়েরা ভালো জিনিস শিখতে পারে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার আসল পরিচয়টা কেউ জানতে পারবে না। এখন থেকে আমি আপনাকে নাম ধরে রাখবো। প্রিন্সিপাল আমাকে নিয়ে ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার পর দেখলাম আজকে ক্লাসের মধ্যে অনেক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। হয়তো আমি এসেছি দেখে এজন্যই সবাই এসেছে, নতুন টিচার আসবে সেটাই দেখার জন্য।
এর জন্য ক্লাসে স্টুডেন্ট এসেছে। প্রিন্সিপাল স্যার এসে সবার সঙ্গে আমার পরিচয় করে দিলেন। পরিচয় করে দিয়ে চলে গেলেন। যাওয়ার পর আমি সবাইকে এক এক করে দাঁড়িয়ে পরিচয় জিজ্ঞাসা করতে লাগলাম। কয়েকটা বকাটে ছেলে রয়েছে। আমি ওদের কাছে আসার পর বলতে লাগলাম, কি ব্যাপার, তোমাদের চুলের মধ্যে এই অবস্থা কেন? আর তোমাদের পোশাক কেমন সিরাফাটা কেন? তোমরা কি গরিব যে তোমরা ছেড়ে জামা কাপড় পরে আসো? এটা ভার্সিটি, আর ভার্সিটিতে যে যার মতো পোশাক পরে আসবে, তাতে সমস্যা নেই। তাই বলে তোমরা এরকম ছেঁড়াফাটা এসব পরে ভার্সিটিতে আসবে? তোমাদের বাবা মা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আজকে থেকে এসব বন্ধ। আর হাতের মধ্যে এগুলো কি? স্যার, আপনি নতুন এসেছেন, সেজন্য হয়তো আমাদের ব্যাপারে জানেন না। স্যার, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আপনি আপনার মতো করে ক্লাস করান। আমি সকলকে নিয়ে আপনার ক্লাসে উপস্থিত হয়েছি, এটাই আপনার ধন্য থাকার কথা। বাহ, খুব সুন্দর কথা বলছো তো তুমি। শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছো? ঠিক আছে, আজকে তোমাদের শেখাবো। আগে শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয়, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আজকে আর কোনো ক্লাস হবে না, আজকে তোমাদের এটাই ক্লাস করাবো। এই বলে আমি ছেলেটাকে ইচ্ছা মতো থাপ্পড় দিতে লাগলাম। আমি বুঝতে পারছি আমার দিকে অনেকটা রেগে গেছে হয়তো ছেলেগুলো। আমার জায়গায় অন্য কোনো শিক্ষক থাকলে ক্লাস থেকে বের হওয়ার পরেই ছেলেগুলো শিক্ষককে মারতে থাকতো, কিন্তু আমার ক্ষেত্রে তো উল্টাটা। আমাকে মারতে আসলে ওরা নিজেই মরে যাবে। আমি ছেলেগুলোকে ইচ্ছা মতো থাপ্পড় দিলাম, আর ছেলেগুলো গাল লাল হয়ে গেল। আর সে সময় মেয়েরা ক্লাসের মধ্যেই বলা বলে করছিল। দোস্ত, তুই দেখেছিস এই স্যারটা কতটা স্মার্ট আর কিভাবে ছেলেদেরকে মারছে? যেখানে মেহেদির মুখের উপরে কেউ কথা বলার সাহস পায় না, এমনকি প্রিন্সিপালও ভয় পায়। দেখবি কোনো কিছু হবে না, কারণ এই স্যার যেহেতু নতুন আর এখন এদের এই অবস্থা, ক্লাসের সবার পরে ছেলেগুলো ভাই এখান থেকে চলে যাবে। আমার তো সেই ভালো লেগেছে। এরকম একটা স্মার্ট লোক আমি খুঁজেছিলাম এতদিন, যাকে দেখলে বুকের ভেতরে ফিলিং জেগে উঠবে। আজ পর্যন্ত অনেক ছেলেই আমার সামনে এসে বলেছে ভালোবাসি, কখনো কারোর জন্য আমার মন বলতে পারেনি, কিন্তু ওনার জন্য আমার মন বলে গেছে। ওনাকে দেখেই তো আমি চুপ ফেরাতে পারছি না। আর সেখানে নতুন কেমিস্ট্রি শিক্ষক শাহরিয়ার উনি ছেলেটাকে এমনভাবে মারলো, জানি না ক্লাস শেষ হবার পরে কি অপেক্ষা করছে এই স্যারের জন্য। স্যার যদি আমার সঙ্গে প্রেম করতো তাহলে কতই না ভালো হতো। আর খবরদার, তুই কিন্তু স্যারের দিকে শিক্ষকের নজর তাকাবি, ওরকম নজর দিবি না। তুই এই শাহরিয়ার শুধু আমার। নূপুর বলল, এত সুন্দর একটা কিউট ছেলে আর তাকাবো না? তোর কথা হবে নাকি? আমার পছন্দ হয়েছে, আমি নিজেই স্যারের সামনে প্রেজেন্ট করব। যদি স্যার একবার আমার দিকে চোখ ফিরে তাকায় তাহলে তো বুঝতে পারছিস তখন আমার সেটিং হয়ে যাবে। এই যে তোমরা কি আলোচনা করছো ক্লাসের মধ্যে? ক্লাস করার না ইচ্ছে থাকলে এখান থেকে বের হতে পারো। আর ক্লাসের মধ্যে কোনো প্রকার গল্প করা চলবে না। আমার ক্লাসে গল্প করলে কেউ রেহাই পাবে না। আমি ধমক দেওয়ার পরেই সকলে চুপ হয়ে গেল। নূপুর আর নুসরাত আরও ভয়ে সামনের দিকে তাকালো। সবাই সবার নাম বলছে, তার জন্য আমি সবার নামই জানতে পেরেছি, পরিচয় জানতে পেরেছি মোটামুটি ভালোভাবে। তারপর আমি লেকচার দিতে শুরু করলাম। অনেকদিন পরে বই হাতে নিয়েছি, তাই একটু নার্ভাস লাগছিল, তাই কোনো সমস্যা হলো না। সকলকে একটা চ্যাপ্টা ভালোভাবে বুঝিয়ে দিতে লাগলাম। আর ক্লাস শেষ হওয়ার পরে দেখলাম কয়েকজন তাস খেলছে। আমি তাসগুলো সরাসরি হাতে নিলাম, আর তখন ছেলেগুলো আমার দিকে অবাক চোখে তাকায়। আর একজন বলে উঠল, এই কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না। তুই ভার্সিটিতে এসে নতুন শিক্ষক হিসেবে জয়েন করেছিস আর আমাদের ফোনে হাত দিয়েছিস। ফেরত দে, না হলে কিন্তু এখান থেকে মেরে পুরো হাসপাতালে পাঠিয়ে দেব। সকল শিক্ষককে কি তোদের মতো কুত্তার বাচ্চা মনে হয়? তবে আমি যে কুত্তার বাচ্চা না, এটা তোদের প্রমাণ করব। ভার্সিটিতে আজকে থেকে এসব কিছু চলবে না, সকল কিছু বন্ধ করতে হবে। এই বলে ছেলেগুলোকে আমি ইচ্ছা মতো থাপ্পড় দিতে লাগলাম। আমার একটাই হ্যাবিট, এটা হলো আমি খুব ভালোভাবে থাপ্পড় দিতে পারি। ছেলেগুলো আমার থাপ্পড় খেয়ে এসে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর ছেলেগুলো তার বন্ধু বান্ধবকে নিয়ে সেখান থেকে চলে গেল। তখন নুসরাত আমার কাছে আসলো। আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, স্যার, আসলে একটা কথা বলার ছিল, আপনি মাইন্ড করবেন না স্যার? আপনি যাদেরকে মেরেছেন ওরা অনেক খারাপ ছেলে। ওরা যদি আপনার কোনো ক্ষতি করে, ভার্সিটির আর কোনো শিক্ষক ওদেরকে কোনো কিছু বলে না। অন্যায়ের প্রতিবাদ করার জন্য কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। আর যদি কেউ এগিয়ে না আসে তাহলে তো আর এটা ভার্সিটি থাকবে না, ভার্সিটিটা পুরো আড্ডাখানায় পরিণত হবে। এভাবে তো আর চলতে দেয়া যায় না। তুমি চিন্তা করো না, ক্লাস শেষ হয়েছে, সোজা বাসায় যাও। স্যার, কিছু মনে না করলে আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? প্লিজ স্যার, না করবেন না। আপনি চাইলে আমরা কফি শপে যেতে পারি,
সামনে একটা কফি শপ আছে, ওখানকার কফি দারুণ। তুমি কি সব শিক্ষকের সঙ্গে এরকম প্রতিদিন কফি খেতে যাও নাকি? আমাকে দেখি কি তোমার বন্ধু মনে হয় যে তুমি বলবে আর আর আমি রাজি হয়ে যাব? এরকম বেয়াদবি কোথা থেকে শিখেছো? এই কথা বলতে নুসরাত মাথা নিচু করে নিল। এটা দেখে সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি। নুসরাত সত্যি সবার থেকে আলাদা একটা মেয়ে, একটু চঞ্চল প্রকৃতির, একটু বেশি কথা বলে, আর সেই কারণে হয়তো তার প্রতি আমার আকর্ষণ চলে গেছে। এরকম একটা রানীর মতো মেয়েকে আমি খুঁজতেছিলাম, যাকে আমার সাম্রাজ্যে রানী করে রেখে দেবো সারা জীবন। নুসরাত মাথা নিচু করে চলে গেল, আর আমি পিছন থেকে উঠে বললাম, কালকে থেকে ভার্সিটিতে কোনো অনিয়ম চলবে না, আর কালকে থেকে ভার্সিটিতে ভালো পোশাক পরে আসবে। এরকম ছেঁড়াফাটা পোশাক পরে আসা চলবে না। এটা সকলের জন্য। তোমার সকল বান্ধবীদের বলে দেবে, আর তুমি নিজেও ভালো পোশাক পরে আসবে। একটু দাঁড়ালো আমার কথা শুনে, তারপর আবারও চলে গেল। আমি চলে যাওয়ার পরে আমি সরাসরি প্রিন্সিপালের রুমে চলে আসলাম। প্রিন্সিপালের রুমে আসার পর প্রিন্সিপাল আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি কিন্তু অনেক বেশি ভুল করে ফেললে। তুমি জানো না ওরা কার লোক? ওরা সাদ্দামের লোক, সাবধান। কিন্তু শহরের মধ্যে গ্যাং তৈরি করে ফেলেছে সাদ্দামের, হয়তো এখানে না পেরে শহরের মধ্যে একটা আতঙ্ক লাগিয়ে দিতে পারে। তার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছে। ও আমাকে মেরে ফেলতেও পারে। ভাবতে পারবে এখন আমি এসব করিয়েছি। প্রিন্সিপাল স্যার, আপনি অনেক ভালো মানুষ, তাই আপনার এসব চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র ভার্সিটিটা আগের মতো পরিচালনা করেন, আর যা যা করার আমি করব। ভার্সিটি থেকে সবকিছু উচ্ছেদ করব। আর এলাকার ভিপি কি এখন বর্তমানে? ডিপি হলো মেহেদি, আর মেহেদিকেই তুমি ক্লাসের মধ্যে মেরেছো। এখন মেয়েদের যদি তোমার কোনো ক্ষতি করে, তুমি যদি কোনো কিছু করতে যাও, যদি তোমার আসল পরিচয়টা ওরা জেনে যায়। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আমি যদি কোনো কিছু এখন বাড়তি করতে যাই, তাহলে ওরা আমার পরিচয় সম্পর্কে জেনে ফেলবে। তাই যা করার দরকার একটু বুঝে শুনে করতে হবে। আপনি সব নিয়ে চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে নিব। আর যদি ম্যানেজ করতে না পারি, তাহলে আমি ড্রাগন মাফিয়ার কিং কি করে হলাম এসব কোনো ব্যাপার না। তবে আপনি একটু সাবধানে থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবেন। আজকে তো জুয়া বন্ধ হল, কিন্তু ভার্সিটিতে এখনো টাকের ব্যবসা, মদের ব্যবসা করে থাকে মেহেদি। আর মেহেদিকে এগুলো চালান কে দেয় সেটা আমি জানি না। প্রতি সপ্তাহে একটা করে টাক এসে মালামাল দিয়ে যায় সবার সামনে। এমনকি অনেক সময় পুলিশ নিজেও গার্ড দিয়ে থাকে, কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে, আপনি আমাকে অনেক ভালো তথ্য দিয়েছেন, আর আমি চাইবো আপনি আবারও ভার্সিটিটা আপনার মতো পরিচালনা করবেন। আগে যেভাবে পরিচালনা করতেন। আপনার অনেক সুনাম আছে শহরে, আপনি অনেক ভালো একজন টিচার, তাই আপনার কাছে এটাই চাইবো। প্রিন্সিপালের সঙ্গে আরও কিছু কথা বলে আমি সেখান থেকে সোজা থানায় চলে আসলাম। থানায় আসার পর দেখতে পারলাম ওসি সাহেব মোবাইলে কথা বলছিল। কথাগুলো ছিল এমন, আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাসায় একটু পর চলে আসছি। তোমার হাজব্যান্ড বাসায় থাকবে না, এই সুযোগটা কি আর এখন মিস করা যায়? ওসি সাহেব কারো বইয়ের দিকে নজর দেওয়া কিন্তু একদম ভালো নয়। আপনি অন্য বইয়ের দিকে নজর গেলে আপনার বউ যে অন্যদিকে যাবে না, সেটা গ্যারান্টি আপনার কাছে নেই। আচ্ছা বাদ দিন, আমি যে কারণে আপনার কাছে এসেছি। কে তুই? তোর আমার কেবিনে প্রবেশ করার জন্য অনুমতি কে দিয়েছে? অনুমতি নিয়ে তারপরেও আবার আমার কেবিনে প্রবেশ করে, এভাবে হুট করে প্রবেশ করার কোনো রাইট তোর নেই। আপনি যখন ধরা পড়ে গেছেন, এখন আমার সঙ্গে রাগারাগি করছেন, ঠিক আছে? আমি সন্ধ্যাবেলায় আমার পরিচয় দিচ্ছি। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির কেমিস্ট্রি শিক্ষক শাহরিয়ার রহমান। তো এখানে কি চাই? আর আপনি শিক্ষক হয়ে যদি এরকম ভুল করেন, তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আগে নক করবেন, তারপর ভেতরে প্রবেশ করবেন। আর এবার বলুন আপনার কি প্রবলেম? আমার ভার্সিটিতে কিছু ছেলেমেয়েরা ড্রাগের ব্যবসা করে, মাদকের ব্যবসা করে। কয়েকদিন আগেই 2টা মেয়েকে ধর্ষণ করে ছাদের ট্যাঙ্কের মধ্যে ফেলে রেখেছিল। এটার ব্যাপারে আপনারা কি করছেন? ও, এটার ব্যাপারে জানতে এসেছিলেন? ঠিক আছে, বলছি। আমরা তদন্ত করে জানতে পেরেছি মেয়েগুলো অনেক খারাপ ছিল, আর মেয়েগুলো নিজে থেকে তারা শরীর দিয়ে এসব করেছিল। আর যখন মেহেদি এবং তার বন্ধুরা বুঝতে পারে, তখন আমাদের কল দেয়। কল দেওয়ার ডিটেলস আমার কাছে আছে। আর আমরা যেতে যেতে ওই 2টা মেয়ে তাদের হত্যা করার চেষ্টা করে, আর নিজেদের বাঁচাতে ভুল করে গুলি করে দেয়। বা ওসি সাহেব, আপনি তো খুব ভালো গল্প বানাতে পারেন। আপনি একটা বই লিখতে পারেন, সেখানে আপনার সুন্দর একটা নাম থাকবে। আপনি অনেক ভালো মার্কেট পাবেন। আপনার কাছ থেকে এরকম গল্প শুনতে ভালো লাগছে। আমি জানি আসল ঘটনাটা কি। আপনার কাছে কি এখন আমার আইন শেখা লাগবে?
আমি আইনের বই পড়ে তারপর কিন্তু এই চেয়ারে বসছি। আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে হবে না আমার। আপনি শিক্ষক, তাই এখনও আমি আপনাকে সম্মান নিয়ে কথা বলছি। এসব আজের কথা না বলে ভার্সিটিতে গিয়ে ছেলে মেয়েদের শিক্ষা দেন। আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি, সেটা হলো মেহেদি ভার্সিটির মধ্যে ড্র্যাগের ব্যবসা করে, সাথে মদের ব্যবসা করে থাকে, সাপ্লাই দিয়ে থাকে। আপনারা এটার ব্যাপারে তদন্ত করুন। এখন আমি জিডি করতে এসেছি, জিডি লিখুন। আমরা এটার ব্যাপারে কোনো কিছু করতে পারবো না, কারণ কারো ব্যাপারে না জেনে না বুঝে আপনি চাইলেও চিঠি করতে পারেন না। আর মামলা নেওয়া তো দূরে কথা, আমরা নিজেরা গিয়ে তদন্ত করব, তারপর মামলা নেব। এর আগে আমরা মামলা নিতে পারবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি কথা বলতে থাকেন, আর এরকম আপনার বৈষম্য হবে। আপনি যার ক্ষতি করছেন। তুই যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোরে মিথ্যা মামলা দিয়ে জেলের ভেতর ভরে রাখবো। যা এখান থেকে, ফালতু কথা বলতে আসছিস। আমি ওসি সাহেবের সঙ্গে আর কোনো কথা বললাম না। আমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি আমাকে এখন আগের রূপে ফিরে আসতে হবে, তাই না হলে ভার্সিটিটা নরকে পরিণত হবে। আর এর পেছনে যে মানুষ আছে সেটা তো এখন বুঝতে পারছি। এটা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে। আমি খুব ভালোভাবেই কয়েকটা বকেটাকে মেরেছিলাম, ভার্সিটিতে ডিস্টার্ব করছে, কিন্তু এখন তো দেখি উল্টোপাল্টো হয়ে গেছে। পুরো সিন্ডিকেটে ভরে রয়েছে। এখানে আমার খুব ভালো করে একটা বিষয় নিয়ে তদন্ত করতে হবে। একটাকেও ছাড়া যাবে না, সব কয়টাকে পুড়ে মারবো আমি। আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে মাকে বললাম খাবার দেওয়ার জন্য। মা তখন আমাকে বলতে লাগলো, কিরে শাহরিয়ার, তুই সারাদিন কি করিস, কোথায় থাকিস, আর আমি ফোন দিলে ফোনও ধরিস না? তুই কি এখন আবার নতুন ভার্সিটিতে জয়েন করেছিস নাকি শিক্ষক হিসেবে? আমাকে রাফি এসে বলল। হ্যাঁ মা, তোমাকে যা বলছিলাম যে আমি শিক্ষকতা করতে চাই, চাকরি হচ্ছিল না, আর হঠাৎ করে এই ভার্সিটিতে আমার চাকরিটা হয়ে গেছে। আর সে কারণে আজকে ভার্সিটিতে গিয়েছিলাম, আর প্রথম দিন একটু ব্যস্তই সেই কারণে তোমার ফোন ধরতে পারিনি। তোমাকে আমার কেমন যেন মনে হয়, কারণ ভার্সিটির শিক্ষকের কাছে কি করে এত দামের পিস্তল থাকা প্রয়োজন আমি জানি না। আজকে তোর ঘর থেকে আমি পিস্তলটা পেলাম। আমি এই কথায় চমকে গেলাম। মাকে কোনো কিছু একটা বোঝাতে হবে। মাকে কোনো অবস্থাতেই আমার আসল পরিচয় জানতে দেওয়া যাবে না। উনি অনেক কষ্ট পাবে। যদিও আমি মানুষের কল্যাণে কাজ করে থাকি, কিন্তু তবুও মা এটার উল্টাপাল্টা বুঝবে। মা সেকালে মানুষ, বয়স হয়ে গেছে, এখন এত বেশি টেনশন দিলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তারপর আমি বললাম, আসলে মা, এই পিস্তল আমাদের সকল শিক্ষককে রাখতে হয়, কারণ ভার্সিটিতে অনেক রাজনীতি আছে। সেখানে অনেক ছেলেরা শিক্ষকের উপর হামলা করে থাকে বিভিন্ন কারণে। হতে পারে নাম্বার দেয় না, সেমিস্টার ফি দেওয়ার জন্য, আরও নানান বিষয় ফেল করানোর জন্য শিক্ষকের উপর হামলা করে থাকে। সে কারণে নিজেকে ঠেকানোর জন্য এইসব ব্যবস্থা করা হয়। তবে এটার মধ্যে গুলি নেই, জাস্ট পিস্টল রাখি ভয় দেখানোর জন্য, বুঝতে পেরেছো? আমি মিথ্যা কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি একা একা হাসতে লাগলাম। আমি কত ভালো মিথ্যা কথা বলতে পারি মায়ের সামনে। মা যদি খুব আগের মতো থাকতো তাহলে আমার কী অবস্থা হতো সেটা বলার অপেক্ষা রাখে না। আমি ফ্রেশ হয়ে মায়ের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, আর মাকে বললাম, মা, তোমার তো এখন চোখে ইদানিং ভালো সমস্যা হচ্ছে, তুমি ঠিকঠাক রান্না করতে পারছো না। তাই বলি কি তোমাকে আমি লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করে আনি? প্লিজ মা, তুমি না করো না, বলো। না রে শাহরিয়ার, এখন আর এসব দিয়ে কি হবে? বয়স হয়েছে, যার কারণে বয়সের যুগে এরকম হয়ে গেছে। আর তোকে তো কতবার বললাম একটা বিয়ে করে নে। বিয়ে করলে তো আর রান্না বান্নার কষ্ট করতে হতো না, খাওয়া দাওয়ারও কষ্ট করতে হতো না। কেন মা, আজকে কি কাজের বুয়া খালা আসেনি? তুমি নিজে রান্না করেছো নাকি? কারণ আজকে স্বাদ ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। আমি তোমাকে বলেছি না খেয়ে থাকতে রাজি আছি, তবু তুমি রান্নাঘরে যাবে না। দেখ, আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো? তুই একটা বিয়ে করে নে। আর বিয়ে করলে অন্তত পক্ষে তোর চিন্তা আমাকে করতে হবে না, আমি শান্তিতে মরতেও পারবো। এখন তুই কি করিস, কোথায় যাস, সকল কিছু টেনশন করতে হয়। এই বয়সে এত টেনশন করলে হয়? হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, আগে তার সঙ্গে কথা বলি, তার ফ্যামিলি সম্পর্কে জানি, তারপর তোমাকে দেখাবো। এর আগে তোমাকে কোনো কিছু বলতে পারছি না। সেই 5 বছর ধরে তুই একই কথা বলছিস, তা এই কথা কি তোর পরিবর্তন হয় না? তুই শুধু বলিস একটাকে পছন্দ হয়েছে, তুই বিয়ে করবি। বিয়ে করবি, কিন্তু এই বিয়েটা কবে করবি আসলে বল? মা, এবার সত্যি বলছি, এবার সত্যি আমি একজনকে পছন্দ করেছি। মেয়েটা অনেক সুন্দর,
দেখতে পুরো গোলাপের মতো। গোলাপের মধ্যে যেমন কোনো খাদ নেই, মেয়েটার মধ্যেও তেমন কোনো খাদ নেই। লন্ডনে গিয়ে আমার চিকিৎসা করাতে হবে না, এত টাকা পয়সা খরচ করতে হবে না, এগুলো তোর ভবিষ্যতে কাজে লাগবে। আর আমি তো এখন ভালোই আছি। এসব কোনো কথা শুনছি না আম্মা। তোমাকে আমি সামনের সপ্তাহে লন্ডনে নিয়ে যাচ্ছি, এটাই শেষ কথা। আর টাকা পয়সা কি আর অভাব? তুমি বলো। বাবা মারা যাওয়ার পরে কষ্ট করে এগুলো অর্জন করেছি। এগুলো কার জন্য? তোমার জন্যই তো। আজ পর্যন্ত তুই কি আমার কোনো কথা শুনেছিস? যেটা ভালো লাগে সেটাই করছে। বললাম যে লন্ডনে যাওয়া লাগবে না, এখান থেকেই চিকিৎসা করি, শুধু শুধু জার্নি করাবি আমাকে দিয়ে। মা, আমি তোমার জন্য প্রাইভেট বিমানে করে লন্ডনে নিয়ে যাব। তুমি এখন চিন্তা করো না তো, তোমার কোনো অসুবিধা হবে না। আর আমি সঙ্গে যাচ্ছি তো। মায়ের সঙ্গে কথা বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর তখনই আমাকে লন্ডন থেকে সিয়াম আমাকে টেক্সট করলো। আমি সঙ্গে সঙ্গে তাকে ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পরে সে আমাকে বলতে লাগলো, ভাই অনেক বড় একটা তথ্য আছে আমার কাছে। লন্ডনে যে আছে এখন খনি পলাতক আলী হোসেন, সে এখন এখানকার মাস্টারডা কিং হয়ে গেছে। মোটামুটি বেশ কয়েকজন মাফিয়ারা মিলে তাকে মাস্টারডা মাফিয়া কিং বানিয়েছে। আমার মনে হচ্ছে এই মাস্টারডা মাফিয়া কিং আলী হোসেন বাংলাদেশের সঙ্গে কোনো না কোনো এককভাবে কানেকশন আছে। এখন বাংলাদেশে এই সিন্ডিকেট কারা তৈরি করে রেখেছে সেটাই আমাদের জানতে হবে। আমিও এরকমটাই সন্দেহ করেছিলাম। আরে আর বলিস না, আমি তো ভেবেছিলাম যে এখানে ভার্সিটিতে কোনো সমস্যা নেই। কয়েকটা বকাটে ছেলে বিরক্ত করছিল, অস্থিরতা বানিয়েছিল ভার্সিটি এলাকাটাকে। কিন্তু আমি ভার্সিটিতে যাওয়ার পর দেখলাম পুরো উল্টো। এখানে পুরো একটা সিন্ডিকেট রয়েছে, লোকজনের সঙ্গে যুক্ত আছে। তাই এক একটাকে আমি পুড়িয়ে মারবো। জি ভাই। আরে ভাই, আপনি কি লন্ডনে আসবেন? আলী হোসেনকে কোনো অ্যাটাকে যাব? আমরা লন্ডনের মধ্যে পুরোটা জায়গা জুড়ে এখন সে রাজত্ব করছে। এবার যদি চলতে থাকে তাহলে তো আমাদেরকেই অনেক ক্ষতি হবে। আমাদের অফিস যে কোনো সময় গ্রাস করে নিতে পারে। এখন বাংলাদেশ থেকে চলে গেলে আরও বেশি সমস্যা হবে। কিন্তু এদিকে মাকেও কথা দিয়ে ফেলেছি, মাকে নিয়ে লন্ডনে যাব। এখন এক কাজ কর, আমি মাকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছি, তুই মাকে দেখিয়ে রাখিস। আর আমি বাংলাদেশে থাকি, যদি বেশি দরকার পড়ে তাহলে আমি লন্ডনে চলে আসব। ভাই, আন্টিকে মিথ্যা কথা বলতে পারবো না। আমি সামনে আসলে মিথ্যা কথা বলা যায় না। আন্টি অনেক চালাক একজন মানুষ। আর এভাবে চলতে থাকলে আন্টি কিন্তু বুঝে ফেলতে পারে। তখন কি করবেন? অন্ততপক্ষে আন্টির জন্য কিছুদিন এভাবেই চলতে দিন। ঠিক আছে, সামনের সপ্তাহে ফ্লাইট রেডি করি। এটা ছাড়া তো আর কোনো কিছু করার নেই। তবে আমি লন্ডনে চলে যাওয়ার পরে বাংলাদেশের কি হয় সেটা আমি ভাবতে পারছি না, কারণ অলরেডি সাবধানের মাথা নাড়া দিয়ে উঠে গেছে। সাদ্দাম মনে হয় না এখন আর কোনো কিছু করবে, কারণ সাদ্দাম মনে করেছে আপনি ভার্সিটিতে শিক্ষক হিসেবে তো আপনার রক্ত গরম, সে কারণে হয়তো তার ছেলেদেরকে এভাবে মেরেছেন। কিন্তু আপনি যে সেই ড্রাগন মাফিয়া কিং, এটা সাদ্দাম এখন পর্যন্ত চিন্তা করতে পারেনি। তবে আপনার পিছনে লোক লাগাচ্ছে আপনার খোঁজ নেওয়ার জন্য। সাবধানে থাকতে হবে আপনার। আমি শ্যামের সঙ্গে কথা বলে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি যখনই ফোনটা হাতে নিলাম তখনই আরও একটা অন্য নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে একজন মেয়ে আমাকে বলতে লাগলো, স্যার নুসরাত, আপনার ডিপার্টমেন্টের ছাত্রী। প্লিজ স্যার কল কাটবেন না, একটু কথা বলি স্যার। হ্যাঁ নুসরাত বলো, কেন কল দিয়েছো? আর তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমার নাম্বার তো কারো জানার কথা নয়। আসলে স্যার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নাম্বারটা নিয়েছি। স্যার আমি আপনাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি, কি করব? এই কথা বলার পরে কল কেটে দিলাম। লজ্জার নুসরাতের পেটের মধ্যে কোনো কথাই থাকে না। সে যখন যেটা ভালো মনে করে তখন সেটা বলে দেয়। আর এরকম কথা শুনতে পারবো আমি সত্যি আশা করিনি। একটা মেয়ে চঞ্চল হতে পারে, কিন্তু এতটা চঞ্চল কি করে হতে পারে? আমি নিজে নিজেই হাসতে শুরু করলাম। তারপর আমাকে মেসেজ করে জানালো, সরি স্যার, আসলে ভুল করে বলে ফেলেছি। আসলে আপনার ভালো মন্দ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। প্লিজ স্যার নাম্বারটা ব্লক করবেন না, আর এসব বলার জন্য সরি। আমি আর কোনো রিপ্লাই দিলাম না, কারণ রিপ্লাই দিলে একটু বেশি মাথায় উঠে পড়বে। তাই এসব কিছু বলা যাবে না, সময় যাক তারপর দেখা যাবে। আমি রাফিকে কল দিলাম। রাফিকে কল দেওয়ার পরে আমি বললাম, রাফি, সামনের সপ্তাহে আমি মাকে নিয়ে লন্ডনে যাব প্রাইভেট বিমানে করে। তুই সব কিছু ব্যবস্থা কর। আর অফিসে গিয়ে বলবি সারের ভাই পাঠিয়েছে, বা জোবারকে দিয়ে আমাকে ফোন ধরে দিস।
তাহলেই হবে। আর এখানে জুবাইর তোকে সব কিছু ম্যানেজ করে দিবে। ঠিক আছে ভাই, আমি সব কিছু ব্যবস্থা করছি সামনের সপ্তাহে। আর ভাই, একটু আগে খবর পেলাম মেহেদির চারপাশে লোক লাগিয়ে দিয়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। সমস্যা নেই, আজকে মেয়েদের সঙ্গে হয়তো আমার রাতের বেলায় দেখা হবে। আচ্ছা রাখ, আমি সন্ধ্যার পরে গোডাউনে আসবো, তোরা থাকিস। এই বলে কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকলাম। আর এভাবেই কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সন্ধ্যাবেলা আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার পরে সোজা গোডাউনে চলে আসলাম গাড়ি নিয়ে গোডাউনে আসার পরে তখন আমি রাফিকে বললাম, রাফি, তোকে আমি যে কয়টা কাজ করতে দিয়েছিলাম সেই কাজটা করেছিস? জুবারের সঙ্গে কথা বলেছিস? সে কি বলেছে? ভাই বলেছে ম্যানেজ করা যাবে, আর টিকিট আর এয়ারপ্লেনের জন্য বেশ অনেকগুলো টাকা দিতে হবে। সংখ্যাটা অনেক বড়। সমস্যা নেই, তাহলে জুবাই নিজেই আমাকে কল দিয়ে সব কিছু জানাবে। আগে মায়ের চিকিৎসা করতে হবে। এত টাকা পয়সা দিয়ে কি করব যদি না ঠিক টাইমে কাজে লাগাতে না পারি? অ্যান্ড এমনও তো নয় যে আমি কোনো বেআইনি টাকা ইনকাম করি। দেশে বিদেশে কোম্পানি আছে আমার, নিজে ব্র্যান্ডের কাপড় চাপড় তৈরি করি, নিজের কয়েকটা ব্র্যান্ড আছে, এগুলো থেকে টাকা ইনকাম করি আমি। আমি আমার মাকে চিকিৎসা করাবো, মায়ের জন্য যত টাকা লাগে আমি খরচ করব। তারপর আমি যথারীতি সবাইকে রেডি হতে বললাম, আর সবাই তাদের মতো করে রেডি হয়ে গেল। আর আমি রেডি হয়ে যাওয়ার পরে আমি বললাম এখানে অপেক্ষা করার জন্য, আমি ফোন করলে যেন ওরা চলে আসে। আর তারপর আমি শুধু রাফিকে নিয়ে একটা নাইট ক্লাবের সামনে আসলাম। আর রাফিকে নিয়ে নাইট ক্লাবের সামনে আসার গাড়িটা বাইরে রেখে ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে দেখলাম এখানে ছেলেমেয়েরা নাচানাচি করছে গানের তালে তালে। তারপর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেখানে একটা সাইডে বসতে লাগলাম। আর হঠাৎ করে একটা মেয়ে আমাকে ফলো করছে বেশ অনেকক্ষণ ধরেই। আমি এটা চেয়েছিলাম। এই মেয়েটাই হলো আমার একমাত্র টার্গেট। আমি পকেট থেকে কয়েকটা বান্ডেল বের করছিলাম যেন মেয়েরা খুব খুব ভালোভাবে দেখতে পারে এবং আমার কাছে আসার চেষ্টা করে। আর মেয়েটা কিছুক্ষণের মধ্যে ড্রিঙ্কস করতে করতে আমার কাছে চলে আসলো। আমার কাছে আসার পরে বলতে লাগলো, হেই হ্যান্ডসাম, আমার সঙ্গে ডান্স করবে? আমি অনেক ভালো ডান্স করতে পারি। আর যদি আমাকে ডান্স করার মাধ্যমে খুশি করতে পারো তাহলে পুরো নাইট আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি। হ্যাঁ অবশ্যই, আমারও তো ড্যান্স পছন্দ। আর তোমার মতো এমন সেক্সি মেয়ে তো আমি এতক্ষণ খুঁজছিলাম। চলো ড্যান্স করা যাক, কোনো সমস্যা নেই। রাফিকে একটু সিগন্যাল দিয়ে মেয়েটার সঙ্গে ড্যান্স করতে চলে আসলাম। আর মেয়েটার সঙ্গে বেশ অনেকক্ষণ ড্যান্স করলাম। যদিও ড্যান্স তেমন একটা পারি না, কিন্তু অনেক ক্ষেত্রে করতে হয়। বললেও কাজটা করতে হয়, না পারলেও করতে হয়। মিশুকে নিয়ে ড্যান্স করতে করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার হাজব্যান্ড আছে? নিশ্চয়ই হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে এখানে আসো নাকি? হাজব্যান্ড তোমার এই খবরটা জানে? বিশেষ করে সব কিছু বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড ধানমন্ডি থানার ওসি। নিশ্চয় তার নাম শুনে থাকবে তুমি। আর হাজব্যান্ড হাজব্যান্ডের ভালো থাকে, আমিও আমার মতো থাকি। এসব নিয়ে তোমার কোনো ভাবতে হবে না। তুমি চাইলে আমার বাসায় যেতে পারো। ও অনেক রাত করে বাসায় ফেরে, রাত 2টা 3টা হবে। পুলিশের চাকরিতে আছে তো সেজন্য দেরি হয়। ও আচ্ছা, তুমি যে আমার ব্যাপারে কোনো কিছু না জেনেই আমার সঙ্গে ড্যান্স করতে এসেছো, এসব কিছু বলছো, তোমার কোনো সমস্যা হবে না আমি যদি তোমার সঙ্গে বেইমানি করি? শোনো, তুমি যেমন আমাকে নিয়ে এনজয় করবে, আমিও তোমাকে নিয়ে এনজয় করব। এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আলাদা বিষয়। তুমি তোমার কাছে গোসল করবে, আমি আমার কাজেও শুরু করব এবং শেষ করব। আমি এ কথা শুনি প্রথমবার ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েদের প্রতি কোনো লোভ আমার নেই। হ্যাঁ, যেটা আছে আমার নিজের বইয়ের সঙ্গে আমি হালালভাবে সম্পর্ক করতে চাই। এরকম সম্পর্ক আমি করতে চাই না। কিন্তু এই মেয়ে যেগুলো কথা বলছে সেগুলো শুনে তো আমার পুরো মাথা নষ্ট করার মতো অবস্থা। কারণ এই মেয়ে যদি একবার বুঝতে পারে যে আমি তার সঙ্গে অভিনয় করছি, তাহলে তো আমি সম্পূর্ণ শেষ হয়ে যাব। আমার সমস্ত প্ল্যান বাতিল হয়ে যাবে। আমি কিছুক্ষণ চুপ করে আবার তাকে বলতে লাগলাম, আচ্ছা তোমার হাজব্যান্ড কোথায় থাকে, কার সঙ্গে কথা বলে, সে কি তোমার কোনো খোঁজখবর রাখে না? তুমি মানে তোমার হাজব্যান্ড কে? মানে তোমার হাজব্যান্ড কে? তোমার হাজব্যান্ডের ভালো মন্দ ব্যাপারে সেটা তুমি কি জানো? আমার মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে কোনো কিছু জানতে চাও। তুমি আমাকে সবকিছু খুলে বলো, আমি সবকিছু তোমাকে বলতে রাজি আছি। এই জীবনে আছে কি, আর কি বা হবে? তুমি কি কখনো ড্রাগন মাফিয়া কিং শাহরে রহমানের নাম শুনেছো? যদি শুনে থাকো তাহলে সেই এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে।
আমার মুখ থেকে এই কথা শোনার পরে মিশু অবাক হয়ে গেল। মিশু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পরে মিশু নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আর আমি তাকে শান্ত করার জন্য বললাম, কি হয়েছে? আর সে সময় সে আবার বলতে লাগলো, আমি এবার বুঝতে পেরেছি তুমি সম্পূর্ণ আমার সঙ্গে অভিনয় করেছো আমার কাছ থেকে কথাগুলো নেওয়ার জন্য। আর এটা সত্যি বললে কিন্তু আমি সত্যিই বলে দিতাম, কারণ আমার হাজবেন্ডের সঙ্গে আমার এখন ছাড়াছাড়ির মতো অবস্থা। সে এখন তার মতো, আমি এখন আমার মতো আছি। সে আমাকে এই পথে এনেছে, নষ্ট বানিয়েছে। আমি তোমার কথা ঠিকঠাক বুঝতে পারছি না। তুমি তোমার কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলো, আর সব কিছু বলো আমাকে। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি যদি আমার কথা রাখো তাহলে এটা তোমার ভালোই হবে। তুমি কি চাও না তোমার হাজবেন্ড যে সব অপকর্ম করছে তার জন্য শাস্তি পাক? তোমার হাজবেন্ডের কারণে কত মেয়ের জীবন সর্বনাশ হয়েছে, সেটা তো তুমি খুব ভালো করে জানো। আমার চেয়ে যদি তোমার মধ্যে মাতৃত্ববোধ থেকে থাকে, যদি তোমার মধ্যে মায়া মমতা থেকে থাকে, তাহলে আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করবে। আর যদি সাহায্য না করো, আমি এখান থেকে চুপচাপ চলে যাব। ঠিক আছে, আমি তোমাকে সব কিছুই বলছি, তবে কথা দিতে হবে আমার হাজবেন্ডকে তুমি শাস্তি দেবে। অনেক শয়তান একজন মানুষও একটা খারাপ, সেটা আমাকে বলে বোঝাতে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর কলিগ থেকে দিয়ে আমাকে ভোগ করায় প্রতি সপ্তাহে, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে। নিজের বউকে পণ্য বানিয়ে দিয়েছে। আমি এখানে ডান্স ক্লাবে হাসি একটা মিশনে, সেটা হলো মেয়েগুলো যেখানে থাকে যদি সরল সহজ হয় তাদেরকে আমি টাকার লোভ দেখিয়ে আমার দলে টেনে নিই। তারপর ওদেরকে দিয়ে ড্রাগসের ব্যবসা, দেহ ব্যবসা সকল কিছু করিয়ে থাকে। আর এগুলো শুধুমাত্র আমি ভয়ের কারণে করি, না হলে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলবে। আর এগুলো বলার মতো কেউ নেই। তাছাড়া ছেলেদেরকেও আমি আমার কাজ করাই। আমার বলতে আমার হাজবেন্ডের, ওর যদি আমি কাজ না করে দেই তাহলেও আমাকে মেরে ফেলবে। আর আমি সেই জন্য নিজেকে নষ্ট বানিয়ে এসব কাজে করে বেড়াচ্ছি। আমি মনে মনে দোয়া করছিলাম যে এমন একটা মানুষ যদি আসতো যে আমাকে হেল্প করতো আর এই সমাজটাকে রক্ষা করতো। চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। হয়তো তোমাকে নতুন একটা জীবন দিতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে তোমার যারা এই অবস্থান করেছে তাদেরকে শাস্তি দিতে পারবো নিজের মতো করে। তুমি কি চাও না তোমাকে যারা নষ্ট বানিয়েছে তারা শাস্তি পাক? এই সমাজের চোখে যারা ভালো হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা তাদের নিজের কর্মের ফল ভোগ করুক। হ্যাঁ, আমি চাই, আমি এটা মন দিয়ে চাই। এতদিন হয়তো সৃষ্টিকর্তা আমার কথাটা শুনেছে। যাক, আমি এবার থেকে অনেকটা নিশ্চিত থাকতে পারবো যে আমি মরে গেলেও তাদেরকে শাস্তি দেওয়ার মতো লোকজন আছে। এখন শোনো, সে কার কার সঙ্গে যোগাযোগ রাখে সেটা আমি কম বেশি খুব ভালো করেই জানি। আচ্ছা, তার তো একটা নির্দিষ্ট জায়গা আছে যেটার মাধ্যমে সে সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে, আর যেটার কারণে ও মাঝে মাঝে সেখানে যায়। তো সেই জায়গাটা কোথায় আর তার বস কে? তুমি কি তার ব্যাপারে কোনো কিছু জানো? মানে সে কার কথা এসব কাজ করে থাকে এবং তার সাথে পার্টনার কে কে আছে? তার জায়গাটা মনে হয় এই শহর থেকে দূরে একটা জঙ্গলে রয়েছে। আর সেই জঙ্গলে একটা পুরনো বাড়িতে তার আস্তানা। আর তার পার্টনার হচ্ছে এখানে মেহেদি তার একদম ডান হাতের মতো, দুইজন বন্ধুর মতো থাকে। আর সকল কাজ তারা দুজনেই নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া আরও কিছু রাজনৈতিক ব্যক্তি আছে, সেটার ব্যাপারে আমি জানি না। তবে ওদের মুখ দেখলে আমি ঠিকই চিনতে পারবো, কারণ আমার সঙ্গে তো এসব অপকর্ম হয় সেই জন্যই। তুমি যদি আমাকে ছবি দেখাতে পারো বেশ কয়েকজনের, তাহলে আমি বলে দিতে পারবো। আমি আমার পকেট থেকে মোবাইলটা বের করলাম, আর মোবাইলটা বের করার পরেই ওই এলাকার এমপি, কাউন্সিলর এবং আরও কিছু লোকজনের ছবি দেখালাম। আর ছবিগুলো দেখে মিশু কিছুটা দীর্ঘশ্বাস ফেললো, এবং দীর্ঘশ্বাস ফেলার পরেও ওর চোখ দিয়ে অনবরত পানি গড়ে পড়তে লাগলো। আমি বুঝতে পারলাম না তার এখন কী অবস্থা হচ্ছে। তার অবস্থা হারিয়ে ফেলেছে। এখন তাকে সমাজে মোটামুটি নাইট ক্লাবের পতিতা বলে জানা যায়, বা অনেকে খারাপভাবে গালি দিয়েও থাকে। কিন্তু তাদের কতটা কষ্ট কেউ বোঝে না। তারা কি কারণে এই লাইনে চলে এসেছে? একজন পুলিশ অফিসার এতটা খারাপ হতে পারে কি করে? পুলিশ হলো ন্যায়ের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য। কিন্তু সে তার ওয়াইফকে দিয়ে এরকম বাজে কাজ করাচ্ছে এবং তার স্বার্থ হাসিল করাচ্ছে। মানুষ এতটা খারাপ হতে পারে, এটা আসলে ওই ওসি সাহেবকে না দেখলে আসলেই জানা ছিল না।
আর কিছু সময় পরে নিজেকে স্বাভাবিক করে সে আবারও বলতে লাগলো, হ্যাঁ, আমি এই লোকটাকে খুব ভালো করে চিনি। এইটা হলো, তাহলে এই লোকটা এমপি। ও ছদ্মবেশে আমার কাছে আসে প্রতি সপ্তাহের মধ্যে শুক্রবার। তার সঙ্গে আমার হাজবেন্ডের কোনো না কোনোভাবে কানেকশন আছে, না হলে ও এইভাবে আসতো না। আমি ভেবেছিলাম আমি নিজেকে শেষ করে দেব, আত্মহত্যা করব। তুমি আমাকে এমনিতেও ওপরে দিয়ে যতটা স্বাভাবিক মনে করছো, আমি ভেতরে ঠিক ততটাই অশান্তিতে আছি। তো অনেকবার সুইসাইড করতেও গিয়েছি, কিন্তু মহাপাপ বলে আমারও মহাপাপ বলে আমিও ফিরে এসেছি। এভাবে মরে যাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। আমি মিশের সঙ্গে আরও বেশ কথা বললাম। আর মিশের সাথে কথা বলার পরে আমি তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম রাফিকে নিয়ে জঙ্গলের দিকে, এবং বাকিদের বললাম ওরা গাড়ি নিয়ে যেন তাড়াতাড়ি চলে আসে জঙ্গলের দিকে। 1 ঘন্টা পর জঙ্গলের জায়গায় এসে পৌঁছালাম আর গাড়ি রেখে আমি সামনে এগিয়ে গেলাম। সামনের দিকে তাকালাম, সামনের দিকে তখন কিছু মানুষের কথাবার্তা শুনতে লাগলাম। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম এমপি সাহেব এবং ওসি আরও বেশ কয়েকজন সেখানে উপস্থিত। ওরা হয়তো কোনো মিটিং করছে। আবার সামনে দেখলাম 2টা মেয়ে বসে আছে। মেয়েগুলো কিসের জন্য সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি, কিন্তু ওরা কী সব নিয়ে আলোচনা করছে সেটা আমার শুনতে হবে। ওরা খুব ধীরে ধীরে আলোচনা করছে, আস্তে আস্তে কথাগুলো বাইরে বোঝা যাচ্ছিল না। আমি আমার মৌমাছি ড্রোন ছেড়ে দিলাম আর জানলা দিয়ে ওদের ওখানে পাঠিয়ে দিলাম। তারপর ওরা বলছিল, ভাই, একের পর এক আমার জায়গাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ছেলেদেরকে মারা হচ্ছে। এখন এগুলো কে করছে সেটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। ড্রাগন মাফিয়া কিং শাহরিয়ার। ওই শাহরিয়ারকে এখন আমরা কোথায় পাবো সেটাই এখন আমাদের খোঁজার দরকার। হ্যাঁ, ভার্সিটিতে নতুন একটা শিক্ষক আসার পর যা শুরু করেছে সেটা তো আর মেনে নেওয়া যায় না। ভার্সিটির শিক্ষক, তাকে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, ছেলেটাকে আমি খুব ভালো করে শিক্ষা দিব। কালকে ছেলেটা একবার ভার্সিটিতে আসুক, ছেলেদেরকে নিয়ে আমি ওকে এমন মাইট দিব যে আর কখনো ভার্সিটিতে আসার সাহস করবে না। এখন ওইটা কোনো বিষয় না। আমি ভার্সিটিতে যেটা হয়েছে সেটা স্বাভাবিক, এরকম 2-1বার হতেই পারে। এখন আগে শাহরিয়ারের কথা চিন্তা করুন। তোরা যে এসব করছিস আমার উপর কিন্তু অনেক চাপ আসছে। যদি কেউ একবার জানতে পারে তাহলে কিন্তু আমার অবস্থা টাইট করে দিবে। আমার বৌদি থাকবে কি না সেটাই সন্দেহ। আর ওই যে ওসি আরিফ, তোর বউকে এখন আর আমার ভালো লাগে না, তাকে আমার জায়গা দিয়ে দে। আগে বড় ভাইকে খবর দিতে হবে, আর বস আমাদের যেটা করতে বলে সেটাই আমরা করব। বসের কথা ছাড়া কোনো কিছু করা যাবে না। কোনো কিছু করতে গেলে ঝামেলায় পড়ে যাবে, পরে আমরা বসকে কী জবাব দেব। আর ব্যবসাটা কিন্তু মেয়েদি ঠিকমতো চালানো যাচ্ছে না। তোরা এভাবে কম মাল নিয়ে তো আর হবে না। আমাদের ব্যবসাটা আরও বড় করতে হবে, বস আমাকে বলে দিয়েছে। আচ্ছা, এখন লাগে কাজের কথায় আসি। ওই শাহরিয়ারকে কিভাবে মারতে হবে, কোথায় মারতে হবে সেটা আমি জানি না, কিন্তু শাহরিয়ার কেন মারতে পারলে আমার অবস্থা টাইট করে দিবে এটা খুব ভালো করে বুঝতে পারছি। কারণ প্রথম টার্গেট কিন্তু আমি হব। আমি যেহেতু এমপি, তাই আমার খবরাখবর সবার আগে বের হয়ে যায়। আমার অনেক শত্রু রয়েছে, আর সবচেয়ে বড় শত্রু রয়েছে শাহরিয়ারের কারণে। সকল কিছু এখন সামনে আসা শুরু করে দিয়েছে। যদি নিউজ চ্যানেল একবার আমার খবর পেয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে রাফি আমার থেকে কেমন করে যেন তাকালো। বুঝতে পারলাম রাফি কিছু জিজ্ঞাসা করছে। আমরা অ্যাটাক না করে এখান থেকে কেন চলে যাচ্ছি। তারপর আমি গাড়ি নিয়ে সোজা চলে আসলাম আমার গোডাউনে। আর গোডাউন থেকে রাফিকে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমি একটা প্ল্যান তৈরি করলাম। ওই প্ল্যান মোতাবেক কাজ করতে পারলে আমার সকল কিছু সাকসেস হয়ে যাবে। আর ওদের বস, ওদের বড় ভাই, সে দেশে ফিরবে, কিন্তু সে এখন বাংলাদেশে নেই, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম। আর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল কলের শব্দে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি নুসরাত আমাকে কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, সকাল 9টা বেজে গেছে, আপনি মনে হয় এখনো ঘুমাচ্ছেন। তাড়াতাড়ি উঠে পড়েন, ভার্সিটি আসবেন না? আমরা আপনার কাজ করার জন্য অধীর আগ্রহে বসে আছি। নুসরাত, তুমি কি আমাকে ফাজলামো করার জন্য কল দিয়েছো? আমি ভার্সিটির একজন শিক্ষক। শিক্ষককে কখনো এভাবে কথা বলতে হয় না। একজন শিক্ষক জানে কখন কি করতে হবে। স্যার,
আপনার কথায় কি রসকস নেই? আপনার আম্মু ছোটবেলায় আপনাকে মধু খাওয়ায়নি জন্মের পর? অত থিতা কথা বলেন কেন? একটু মিষ্টি করেও তো কথা বলতে পারেন আমার সঙ্গে। আমি মিষ্টি একটা মেয়ে। তোমার কাছ থেকে জানতে হবে না। দেখো নুসরাত, এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি রাগ হচ্ছে। তোমার সব বাজে কথাবার্তা শোনার আমার একদম টাইম নেই। তুমি এখন কল রাখো, আমি ফ্রেশ হতে যাব। ঠিক আছে, আমি কল কেটে দিচ্ছি, কিন্তু আগে কথা দিতে হবে যে আপনি ভার্সিটিতে আসার পরে প্রথমে আমার সঙ্গে দেখা করে তারপর ক্লাসে যাবেন, আর ভার্সিটি শেষ করে আমাকে সময় দিতে হবে। নাহলে কিন্তু আমি আপনাকে বারবার কল দিতে থাকবো। আপনি যদি আমার নাম্বারটা ব্লক করে দেন তবুও কিন্তু আমি বিভিন্ন নাম্বার থেকে কল দিব, কারণ বাসায় অনেক মানুষ আছে, তাদের মোবাইল থেকে কল দিব। তখন কি করবেন? আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে আমি সরাসরি তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলাম। নাস্তা না করেই খিদে পেয়েছিল, কিন্তু কোনো কিছু করার নেই, সময় হাতে নেই, তার জন্য খুব তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। আমি ভার্সিটিতে আসার পর দেখি ক্লাসের মধ্যে শুধুমাত্র নুসরাত ক্লাসের মধ্যে একা একা বসে আছে। বাকি ছাত্রছাত্রীরা কোথায় যেন গেছে, কোনো কিছু বুঝতে পারছি না। আমি নুসরাতের কাছে এসে জিজ্ঞাসা করলাম, এই নুসরাত, বাকি ছাত্রছাত্রীরা কোথায় গেছে? সবাইকে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কি তাদেরকে কোনো কিছু বলে এখান থেকে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, সত্যি বলতে আমি সবাইকে এখান থেকে চলে যেতে বলেছি, কারণ আপনার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলবো। আপনার তো সময় হয় না, তাই আমি এই ব্যবস্থা করেছি। আপনি বললে এখনই সবাইকে চলে আসতে বলতে পারবো, কোনো সমস্যা হবে না। আরেও ম্যাট, তুমি কি পাগল? তুমি যে সব করছো, সবাই আমাকে নিয়ে কী সব ভাববে, সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমার ক্ষমতা আছে দেখি এরকম ক্ষমতা দেখানো লাগবে, এমন তো কোনো কথা আছে? আগে বলুন, আপনি আমাকে ভালোবাসেন? যদি এই কথা না বলেন তাহলে কিন্তু আমি ওদেরকে আসতে দিব না। আর যদি বেশিক্ষণ বাইরে থাকে তখন তো সবাই এটা ওটা নিয়ে অনেক কিছুই বলতে পারে। আমার কোনো সমস্যা নেই, আমি তো আরও খুশি হব ওরা যদি আমাকে নিয়ে আপনাকে নিয়ে কোনো কিছু বলে। কিন্তু আপনার কি হবে সেটা তো আমি বলতে পারছি না। দেখো, পাগলামের কিন্তু একদম ভালো নয়। আমি তোমার সব পাগলামো দেখতে দেখতে কিন্তু ভার্সিটিতে আসিনি। আমার হাতে অনেক কাজ আছে, আমি কাজ শেষ করে অন্য একটা জায়গায় যাব। আর তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? সেই কথাই তো আমি বলি, যে আপনার ব্যাপারে জানার জন্যই তো আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। কিন্তু আপনি তো আমাকে সময় দিচ্ছেন না, এভাবে আমি কতদিন পেছনে পড়ে থাকবো? দেখো, এখন আমি তোমাকে সময় দিতে পারছি না। তোমাকে আমি সামনের সপ্তাহে সময় দেব। এর আগে তুমি অন্য কোনো কিছু করবে না, যেটার কারণে আমার মান সম্মান চলে যাবে এই ভার্সিটিতে, বুঝতে পেরেছো? সামনের শুক্রবার বিকেলবেলা তুমি আমার সঙ্গে দেখা করবে পার্কে, এই জায়গায়। আপাতত এসব কিছু ছেড়ে দাও। ঠিক আছে, আমি সব কিছু ছেড়ে যাব, কিন্তু তার আগে কথা বলতে হবে আমার সঙ্গে রাতের বেলায়। আমার সঙ্গে মোবাইলে যদি ঠিক মতো কথা না বলেন তাহলে কিন্তু আমি আবারও উল্টাপাল্টা শুরু করে দিব। এখন কিভাবে সামলাবেন সেটা আমি নিজে কোনো কিছু করব, সেটা আমি নিজে কোনো কিছু বলতে পারবো না। আপনারটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তারপর সকলেই ক্লাসের মধ্যে প্রবেশ করলো। আমি এই মেয়ের যন্ত্রণায় আরো বেশি পাগল হয়ে যাব। এমনিতে অলরেডি আমাকে পাগল বানিয়েছে এই মেয়ে। তারপর আমি ক্লাসটা নিয়ে আমার অন্য একটা কাজে যেতে শুরু করলাম। আর এভাবে পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। শুক্রবার বিকেলবেলা আমি পার্কে এসে বসে আছি, মানুষটা এখনো আসলো না। আর এই কয়দিন আমাকে কি পরিমাণ জ্বালিয়েছে সেটার কোনো হিসাব নেই। আমি যখনই কাজ করতে যাই আর যখন কোনো না কোনো অপারেশনে গিয়েছি তখনই তার ফোন। এই ফোনের যন্ত্রণায় আমার যে কী অবস্থা হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। একটু পরে দেখতে পারলাম আজকে কালো একটা শাড়ি পরে এসেছে আর আমার পাশে এসে বসে পড়লো। আমাকে বলতে লাগলো, হ্যাঁ, আপনার জন্য আমাকে কয়দিন ধরে বলেছিলেন যে আপনি আমাকে কোনো কিছু বলবেন। এবার বলুন, আমি আপনার সব কথা শুনতে রাজি আছি। আর আমার কিন্তু এভাবে আপনি আপনি বলতে একদম ভালো লাগছে না। আমি এখন থেকে তুমি করে বলবো। তুমি আমাকে আপনি করে বলবে নাকি তুমি করে বলবে সেটা পরে বোঝা যাবে। আমি তোমাকে একটা ঘটনা বলি। তুমি আমাকে শিক্ষক হিসেবে চেনো, আসলে আমি তেমন কোনো মানুষ না, আমি অন্য জগতের একজন মানুষ। তুমি ড্রাগন মাফিয়া কিং শাহরিয়ার রহমানের নাম শুনেছো নিশ্চয়ই। এই শাহরিয়ার রহমান আর কেউ না, এটা হলাম আমি। তুমি একজন মাফিয়া কিং সেটা মেনে নিলাম, আর এমন তো নয় যে তুমি পিছনে অনেক খারাপ কাজ করে এসেছো। তোমার যতগুলো কাজ হয়েছে সবগুলো মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। অনেক দরিদ্র মানুষকে তুমি তোমার নিজের টাকায় ঘর তুলে দিয়েছো, ওদের বাসস্থানের জায়গা করে দিয়েছো। ওরা এখন রাত্রিবেলায় তাদের নিজের একটা ঘরের মধ্যে ঘুমাতে পারে। তাছাড়া তোমার প্রায় কয়েকটা এতিমখানা রয়েছে, ওখানে প্রায় অনেক ছেলে মেয়ে সেখানে থাকে। তুমি তাদের আশ্রয় দিয়েছো। আর তুমি যাদেরকে খুন করেছো পিছনেই এবং বা করেছো
সব কিছু আমাদের জন্যই, আমাদের ভালোর জন্য। ওরা হলো জঙ্গি। ওরা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, বাংলাদেশের রাজত্ব করতে চায়। তুমি না থাকলে প্রশাসনের কোনো কিছু করতে পারবে না, যদিও এটা প্রশাসনের কাছে অনেক বেশি উপকৃত কাজ, কারণ তুমি আইন নিজ হাতে তুলে নিয়েছো। কিন্তু তবু মানুষের কাছে তুমি অনেক ভালো একটা মানুষ। আমি সবসময় দোয়া করতাম আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে কিনা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কিন্তু আমি তোমার এই কথাগুলো শোনার পরে সত্যি অবাক হয়ে গেছি। তার কারণ হলো যে দেশের মানুষের উপকারের জন্য এত কিছু করতে পারেন, আর সে মানুষটা যদি কাউকে ভালোবাসে তাকে কতটা ভালোবাসবেন আর তাকে কতটা যত্নে রাখবে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি তোমাকে সত্যি আগে যেমন ভালোবাসতাম এখন ঠিক তেমনই তোমাকে ভালোবাসি, ভবিষ্যতে তোমাকে ভালোবেসে যাব। তোমার সবগুলো কাজের মধ্যে আমার সাপোর্ট থাকবে। তবে আমার বিশ্বাস তুমি কখনো খারাপ কাজ করবে না। এখন পর্যন্ত যেহেতু খারাপ কাজ করোনি, ভবিষ্যতে তুমি খারাপ কাজ করবে না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার টাকা পয়সা, নাম, খ্যাতি এসবের কোনো কিছু চাই না। তুমি যদি আমাকে রাস্তায় নিয়ে রাখো তাহলে আমার কোনো আপত্তি নেই। টাকা পয়সার অহংকার এসবের কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই, কারণ আমি তো ছোটোবেলা থেকেই এভাবেই মানুষ হয়েছি। আমার বাবা টাকা পয়সা ছিল, কিন্তু আমার মা আমাকে ওইভাবে বড় করেনি। আমার মা সব কিছু বুঝে আমাকে অল্প অল্প করে দিত, যেন আমি অহংকারী না হয়ে যাই। তুমি তো সব দেখতেই পারছো। এটা ঠিক যে আমি একটু চঞ্চল প্রকৃতির, তবে সেটা সবার সঙ্গে নয়, কিন্তু তোমার সঙ্গে করি। জানো নুসরাত, আমার মা বাবাকে আমি ছোটবেলায় কখনো দেখিনি। অনেকের কাছে শুনতাম আমি নাকি যারও সন্তান। এগুলো শুনে আমি মনে মনে অনেক কষ্ট পেতাম। আমি আমার নিজেকে শেষ করে দেই। ছোটবেলায় আমি পথে ঘাটে মানুষ হয়েছি, কত কষ্ট করে মানুষ হয়েছি সেটা আমি নিজে একমাত্র জানি। এতিমখানায় থাকার পরে 18 বছর পূর্ণ হয়, তখন ওরা আমাকে এতিমখানা থেকে বলে নিজে কিছু করে খাওয়ার জন্য, আর তখন থেকে শুরু হয় জীবন যুদ্ধ। এরকম কষ্ট করতে করতে পরিবেশের সঙ্গে বড় হয়েছে আমি। মানুষ অনেক কষ্ট করত, এগুলো দেখে আমি ছোটবেলায় থাকতে পারতাম না। আর মানুষের উপকার করতে গিয়ে কখন যে মাফে হয়ে গেছি বুঝতেই পারিনি। ভাগ্য ভালো ছিল, পড়াশোনাটা করেছি, সেজন্য আরও বেশি খুব তাড়াতাড়ি করে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এখন আমার মোট 60টি দেশের কোম্পানি রয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। আমার প্রতি মাসে কত টাকা আসে আর কত টাকা ব্যয় হয় সেগুলোর হিসাব আমি ঠিকমতো রাখতে পারি না, সময় নেই। ভার্সিটিতে এসেছি একটা মিশন নিয়ে, মিশন প্রায় কমপ্লিট, কিন্তু এখন এসেছি তোমাকে দেখার জন্য। নুসরাত তখন আর কোনো কিছু না বলে আমাকে শক্ত করে জড়ে ধরলো। আমিও নুসরাতকে জড়ে ধরে কান্না করে দিলাম। আসলে এই পৃথিবীতে আপন বলতে এখন নুসরাত ছাড়া আমার আর কেউ নেই। আর কিছুক্ষণ নুসরাতকে সময় দিয়ে আমরা দুজন ঘোরাফেরা করে একটা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। রেস্টুরেন্টে খুব মজা করে খাওয়া দাওয়া হলো, কারণ নুসরাত আমাকে মন খারাপ করে থাকতে দেয়নি। মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির, তবে এটা ঠিক যে ও শুধুমাত্র আমার সঙ্গে এরকম চঞ্চলতা করে, অন্য কাউকে কোনো কিছু বুঝতে দেয় না। সেটা নুসরাতকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। একা একাই বকবক করছে, তাকে নিয়ে রিক্সায় ঘুরে বেড়াচ্ছি। তার নাকি অনেক ইচ্ছে আমার সঙ্গে রিক্সায় করে একসঙ্গে ঘুরবে, তাই গাড়ি পাঠিয়ে দিয়েছি রাফিকে দিয়ে। এই রিক্সায় যাওয়ার সময় আমি তাকে বললাম, আচ্ছা এখন যে আমি তোমার সঙ্গে রিক্সায় করে যাচ্ছি, ধরো সামনে থেকে কেউ একজন দাঁড়ালো আর আমাকে গুলি করে দিল, তখন কি তুমি আমার জন্য কান্না করবে? দেখো, এসব কিন্তু আমার মোটেও ভালো লাগে না, এবং ফাজলামও কিন্তু আমার সঙ্গে কখনোই করবে না। যদি এসব বলো তাহলে কিন্তু আমি এখন এখান থেকে লাভ দিব। ঠিক আছে, কখনোই বলবো না, কিন্তু এমনটা তো হতে পারে, কারণ আমার তো চারিদিকে অনেক শত্রু রয়েছে। যদিও আমাকে এখন তেমন কেউ একটা চেনে না, কিন্তু চিনতে কতক্ষণ। এরকম বাজে কথা কখনোই তুমি মুখে আনবে না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভালো একটা মুডে ছিলাম, তুই মুডটা নষ্ট করে দিলি। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরলাম, আর কখনো তোমার সঙ্গে ফাজলামো করবো না। এবার খুশি? আর এবার বলো, তুমি এত কথা বলতে পারো কিভাবে? তোমার কথা শুনতে শুনতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। জানি না বিয়ের পরে তুমি আমার অবস্থা কি করবে। বিয়াই বলতো তোমাকে আরো বেশি জ্বালাবো। আর একটা কথা, তুমি আমাকে কথা দিবে যে তুমি সব কিছু শেষ করার পরে, তোমার মিশন কমপ্লিট করার পরে এসব কিছু ছেড়ে দেবে। তুমি একটা সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকবে। হ্যাঁ, মানুষের কল্যাণে কাজ করবে, কিন্তু সব মাফিয়া ভাবে না। এই যে আমি তোর মাথা শুয়ে কসম খেলাম, আমি আমার মিশন কমপ্লিট করার পরে এসব ছেড়ে দিব। আমি আমার কোম্পানিগুলোকে সময় দেব এবং মানুষের কল্যাণে কাজ করব। এসব কিছু ছেড়ে দেব, সত্যি বলছি। আর তখন তো এসব করব না, কারণ তখন তো
আমার রাতের বেলা অন্য মিশনে যেতে হবে তোমার সঙ্গে। তাই নাকি? আত্মশক মিশনে যাওয়ার? এই মিশনে যেতে হলে অনেকদিন ওয়েট করতে হবে। তাছাড়া কিন্তু এই মিশনে যেতে পারবেন না, কারণ এই মিশনটা অনেক দামি একটা মিশন। এত সহজে তো পাওয়া যাবে না। নুসরাতের সঙ্গে কথা বলতে বলতে নুসরাতের বাসার সামনে চলে আসলাম। তারপর তার বাসার সামনে নামিয়ে দিলাম। নুসরাত চলে গেল আমাকে বিদায় দিয়ে, আর এদিকে আমিও রিক্সা নিয়ে আমার বাসার সামনে চলে আসলাম। তারপর এভাবে পার হয়ে গেল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিলাম, উদ্দেশ্য এমপির বাসার সামনে যাব। তখন আমার নাম্বার একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। কলটা রিসিভ করার পর এপাশ থেকে আমাকে মিশু বলতে লাগলো, শাহরিয়ার সর্বনাশ হয়ে গেছে, সব কিছু ওরা জেনে ফেলেছে তোমার ব্যাপারে। আমাকে ওরা মেরে ফেলতে চাইছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি এখন এমপির বাসায় আছি, আর ওদের এখানে ওদের বস এসে গেছে সাদ্দাম। আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু এই রাতে আমাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে। শাহরিয়ার যদি রফিককে এখানে না পাঠাতো তাহলে আমি মৃত লাশ থাকতাম। আমি এপাশ থেকে বুঝতে পারলাম ফিরোজ মিশুর কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেছে। তারপর আমিও রাফিকে কল দিলাম। রাফিকে কল দেওয়ার পরে আমি রাফিকে বলতে লাগলাম, রাফি, আমার হাতে যত লোক আসছে 10 মিনিটের মধ্যে সকল লোকজনকে এমপির বাসা চারদিকটা ঘিরে ফেলতে বল, আর কাউকে যেন বেরোতে না পারে, সবাইকে যেন মেরে ফেলে ওরা। এখন এমপিও বাসায় আসছে। আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে এমপির বাসার সামনে চলে আসলাম। এমপির বাসার সামনে এসে আমি ছাদের মধ্যে কাউকে দেখতে পারলাম না। বুঝতে পারলাম যে এমপি এখানে আছে, ঠিক আছে, কিন্তু এখানে সাবধান নেই, এটা 100% শিওর। কারণ সাবধান কখনো এমপির বাসার ভিতরে গিয়ে ছাদে এভাবে ঘোরাফেরা করবে না। এটা নকল সাবধান। এখনও জঙ্গলের পুরনো বাড়ি আছে ওসির সঙ্গে। এখানে মিশুকে দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে আমি যেন এখানে আসি আর ওরা এদিকে কাজ করতে পারে। বস, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই কাজ করেছি। মিশুকে দিয়ে জোর করে আমি এসব বলেছি। আর আমার মনে হচ্ছে শাহরিয়ার তার লোকজনকে নিয়ে আমার বাসাটা ঘিরে ফেলবে, আর আপনি ওইদিকে আপনার কাজটা করে ফেলবেন। ঠিক আছে, এই প্ল্যানটাই আমি কাজে লাগাবো। আমি তাড়াতাড়ি করে আমার গাড়িটা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 20 মিনিটের মধ্যেই আমি সেখানে এসে পৌঁছে গেলাম। আর তখন রাফি আমাকে কল দিল। আর রাফি আমাকে কল দেওয়ার পরে বলতে লাগলো, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকে এমপিকে ধরে ফেলেছি। কিন্তু ভাই আসল কথা হলো এমপির সাথে অন্য কোনো লোকজন নেই, কোনো কিছুই বুঝতে পারছি না আমি। এমপিকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কোনো প্রশ্ন না করে এমপিকে সোজা শেষ করে ফেল। আর এমনভাবে শেষ করবে যেন কোনো প্রমাণ না থাকে। তারপর পরে ছাদ থেকে ফেলে দিবি, আর কোনো কথা নেই। এমনিতে নিচে পড়ে মারা যাবে। আর এমপির সঙ্গে যারা যারা আছে সবাইকে মেরে ফেলবে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর হঠাৎ করে চারিদিক থেকে কয়েকজন এসে আমাকে ঘিরে ফেললো। আর ঘিরে ফেলার পরে আমি ওদেরকে কোনো কিছু বললাম না, নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। আমার ভিতরে যাওয়ার লাগবে, সেজন্য ওরা আমাকে নিয়ে ভিতরে চলে আসলো। আর ভিতরে আসার পরে দেখতে পারলাম ওসি এবং মেহেদি এবং আরো কয়েকটা গুন্ডা লোক বসে আছে। আর তখন মেহেদি আমাকে বলতে লাগলো, তুই এত বড় খেলোয়াড় সেটা আমি জানতাম না। তুই শেষে শিক্ষক হিসেবে আমার ভার্সিটিতে প্রবেশ করে আমার এত বড় ক্ষতি করবি বুঝতেই পারলাম না। আমি তো ভেবেছিলাম সবাই মিলে ওখানে যাবে, কিন্তু এখানে আমরা আছি এটা তুই কি করলি? কেউ তোকে বলে দিয়েছে? তোর কি মনে হয় আমি গাধা না ঘোড়া যে তোরা যেটা বলবি আর যেটা প্ল্যান করবি সেই প্ল্যান মতো আমি কাজ করব? যদি আমার মাথার মধ্যে কোনো কিছু না থাকতো তাহলে এত বছর এখানে থাকতে পারতাম না। যাই করেছিস, কিন্তু এখন আর তোর কাছে আর সময় নেই। তোকে আমরা মেরে ফেলে এতদিনের আমাদের স্বপ্ন পূরণ করব। তোদের সবাইকে যদি আমি এখন পুরে না মেরেছি তাহলে আমার নাম শাহরিয়ার রহমান না। পুরো প্রতিষ্ঠা করে দিয়েছি। মানুষ এখন তোদের ঘৃণা করে। যে স্বপ্ন তোরা দেখাতি সবাই মিলে কোম্পানি তোদের নামে লিখে দিবি আর বাংলাদেশে রাজত্ব করবি, এই স্বপ্ন তোদের কোনোদিনই পূরণ হবে না। শেষ পর্যন্ত বেঁচে থাকি। এ স্বপ্ন আমার খুবই তাড়াতাড়ি পূরণ হবে। তুই জানিস না আমাদের বড় ভাইয়ের ব্যাপারে আমাদের বস কি করতে পারে, তার ক্ষমতা কতটুকু তোর কোনো আইডিয়া নেই। আচ্ছা, একটা কথা আমার খুব জানার ইচ্ছা, তোরা কি বাঙালি মায়ের সন্তান? তবু কেন বাংলাদেশের ক্ষতি করতে চাইছিস? কি লাভ তোদের? বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি করে আর মেয়েদের দিয়ে এত ব্যবসা করাচ্ছিস। ওরা কারো না কারো তো আপনজন। আমি সবাইকে মারতে শুরু করলাম। আর সবাইকে মারার সময় হঠাৎ করেই সাবদাম নুসরাতকে পিস্তল তাক করলো।
আমি নুসরাতকে দেখে মারামারি বন্ধ করে ফেললাম। নুসরাতকে আমি বললাম, নুসরাত তুমি কোনো ভয় পেও না, ওরা তোমাকে কোনো কিছু করতে পারবে না। ওদেরকে আমি আমার নিজে হাতে মারবো। ওরা সবসময় মানুষের ক্ষতি করে, আমার অনেক ক্ষতি করেছে। আমার একটা বোন ছিল, ছোট বোন, ওরা একা পেয়ে আমার বোনটাকে পিশাচের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তোমাকে এটা বলিনি। তুমি কি ছেড়ে দিবে না? ওকে এমনভাবে মারবে যেন ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে, আর কখনো যেন কেউ বাংলাদেশের দিকে ফিরে তাকাতে না পারে। নুসরাতকে তুলে নিয়ে অনেক বেশি ভুল করেছিস, এটার জন্য আরো বেশি মাসুল দিতে হবে তোদেরকে। আর তখনই সাবদাম হঠাৎ করে পেছন থেকে রাফি সাবদামের হাত থেকে গুলি করলো। আর সে সময় নুসরাত দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি নুসরাতকে নিরাপদ জায়গায় রেখে চারিদিক থেকে গুলি করতে লাগলাম। আর ওরা আমার কথা মতো চারিদিক থেকে গুলি করতে লাগলো। আর এদিকে প্রায় 20 মিনিটের মতো গোলাগুলি হওয়ার পরে দেখতে পারলাম ওদের সকল লোক আমার হাতে মারা গেছে, আর মেহেদি আমার গুলিতে মারা গেছে। আসার সময় দেখলাম মিশু ওষুধ দিকে পিস্তল তাক করে আসে। আর মিশু বলতে লাগলো, এত কারণে আমি যখন বেঁচে আছি তোকে আর বাঁচতে দেব না। এই বলে মিশু ওসি সাহেবকে গুলি করে দিল। আর ওসিকে গুলি করে দেওয়ার পরে এদিকে আমি সাবদামের বুকে পাড়া দিয়ে তার মুখে পিস্তল ঢুকিয়ে তারপর কয়েকটা গুলি করে দিলাম। আর তখন নুসরাত এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর নুসরাত এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর আমার হাত কেটে গেছে মারামারির সময়। নুসরাত আমার হাতের মধ্যে বেঁধে দিল। আর তখন আমি বললাম, আজকে থেকে বাংলাদেশ শত্রুমুক্ত হলো। এটা একটা যুদ্ধের মতো ছিল, যে যুদ্ধে ছিলাম আমি একা, তবে সবচেয়ে বেশি সাপোর্ট এই পাশের লোকজন। এরা সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছে, কোনো দুঃখ নেই আমার। তারপর নুসরাতকে নিয়ে সরাসরি চলে আসলাম বাসায়। বাসায় আসার পর ধুমধাম করে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়ে যায়। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। রাফি তখন আমাকে ওইখান থেকে বলল, ভাই এবার তো আপনার একটা ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমরা তো এখনো কোনো কিছু করতে পারলাম না। ভাই বাসের সাথে কিন্তু বিড়ালটা ভালোভাবে মারবেন, আর যদি মারতে না পারেন তাহলে আমাদেরকে বলতে পারবেন, আমরা আপনাকে সাহায্য করব। ওদের কথা কোনো তোয়াক্কা না করে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখতে পারলাম মানুষটা লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। আমি গিয়ে ঘুমটার মুখটা তোলার পরে সে লজ্জামাখা কণ্ঠে আমার দিকে তাকালো। তাকানোর পর আমি তার দিকে তাকিয়ে আছি। আর কিছুক্ষণ সময় পরে সে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে আমাকে দেখছেন কেন? মনে আর কখনোই আমাকে দেখেনি, এবার প্রথম দেখছেন? না এবার প্রথম দেখছেন আপনি? এটা ঠিক আছে যে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এভাবে লাল শাড়িতে তো আর প্রথম দেখলাম। আর আগে তো ছিলে প্রেমিকা, কিন্তু এখন তো তুমি আমার বিয়ে করা বউ, তা এখনকার কথাটা অনেকটা আলাদা। তাই নাকি? তা আপনি না বলেছিলেন ওই দিন দীক্ষায় আপনি একটা মিশনে যেতে চান আমাকে নিয়ে? তা সেই মিশনটা কবে শুরু করবেন মনে হয় না? আপনি দেরি করে ফেলেছেন, রাত কিন্তু 2টা বেজে গেছে। কিন্তু মিশন কিভাবে শুরু করতে হয় সেটা তো আমি জানি না। তুমি কি আমাকে বলবে মিশন কিভাবে শুরু করতে হয়? আসলে আমি তো এখনো পিচ্ছি, বাচ্চা, এসব কোনো কিছু বুঝি না। তুমি তো এসবের মাঝে অনেক বেশি এক্সপার্ট। আর তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি বিয়ের আগে তোমার সঙ্গে আরো অনেকবার দুষ্টু মিষ্টি এসব করেছি। ভালো হয়ে যাও, ভালো হইতে টাকা লাগে না। আমি নুসরাতের কথা হাসতে শুরু করলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমি নুসরাতকে বললাম ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে আসার জন্য। আর তখন সে আলমারি থেকে পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর কিছুক্ষণ পরেই শাড়িটা পরে আমার বুকে এসে শুয়ে পড়লো। আর তখন আমি বললাম, এভাবে কিন্তু আমার সামনে ঘোরাফেরা করলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন কিন্তু কোনো কিছু বলেও লাভ হবে না আমাকে। কে বলেছে আপনাকে কন্ট্রোল করে রাখতে? এতদিন কন্ট্রোল করে রেখেছিলাম, সেটা ভালো কথা, কিন্তু এখন কন্ট্রোল করে রাখার কোনো প্রয়োজন নেই। আর আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। আমি একটা জীবন্ত পুতুল চাই, খুবই তাড়াতাড়ি, এই পুরো বাড়িটার মধ্যে যেন খেলে বেড়ায়। সেটার জন্য তো অনেক কষ্ট করতে হবে। তুমি কি পারবে সেই কষ্টগুলো করতে? তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো কষ্ট মনে হবে না, কারণ এটা তো প্রতিটা মেয়েরই কষ্ট করতে হয়। এবার কি মিশনে যাওয়া যায় মহারাজ? আমি নুসরাতের কথা হাসতে শুরু করলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমি নুসরাতকে বললাম ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে আসার জন্য। আর তখন সে আলমারি থেকে পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর কিছুক্ষণ পরেই শাড়িটা পরে আমার বুকে এসে শুয়ে পড়লো। আর তখন আমি বললাম, এভাবে কিন্তু আমার সামনে ঘোরাফেরা করলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন কিন্তু কোনো কিছু বলেও লাভ হবে না আমাকে। আমি নুসরাতের ঠোঁট যাওয়া দখল করে নিলাম আর সে আমাকে রেসপন্স করতে লাগলো। আর এভাবে দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো কষ্ট মনে হবে না, কারণ এটা তো প্রতিটা মেয়েরই কষ্ট করতে হয়। এবার কি মিশনে যাওয়া যায় মহারাজ?
আমি নুসরাতের ঠোঁট যাওয়া দখল করে নিলাম আর সে আমাকে রেসপন্স করতে লাগলো। আর এভাবে দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।